হৃদয়ে ছোঁয়া যত ভালোবাসা তোকে দেব এই তো আশা। সরি বন্ধুরা, আমাদের হৃদয়ের ছোঁয়া চ্যানেলের নাম শুনলেই আমার এই গানটাই গাইতে ইচ্ছে করে। আমাদের হৃদয়ের ছোঁয়া চ্যানেলের পক্ষ থেকে আমি রোজ তোমাদেরকে জানাই অফুরন্ত ভালোবাসা। তোমরা সবাই আমাদের হৃদয়ের ছোঁয়া চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো, প্লিজ 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 বন্ধুরা। লোকটা হাঁটু গেড়ে বসে পড়ে, জুড়ে চিৎকার করে বলতে থাকে, প্লিজ আমাকে মেরে ফেলবে না। আমি ভুল করেছি, আমি শুধু টাকা চেয়েছিলাম। আমি মানুষ না, দানব। কিন্তু আমাকে বেঁচে থাকার একটু সুযোগ দিন। আদ্রিয়ান গভীরভাবে তার দিকে তাকিয়ে থাকে। তার চোখে কোনো দয়া নেই, নেই কোনো মায়া। সে ধীরে ধীরে বলে, না, তুমি দানব নও, কারণ তারা অন্তত নিজেদের স্বভাবের প্রতি সৎ থাকে। তুমি তার থেকেও খারাপ। তুমি মানুষ হলেও মানুষের ছদ্মবেশে স্বীকার করো। আদ্রিয়ান হাতে বন্দুক তুলে নেয়। ঠিক তখনই পিছন থেকে ভেসে আসে এক নারী কণ্ঠ। হাই হ্যান্ডসাম, সব সময় দেরি করে ফেলো। আদ্রিয়ান ঘুরে তাকায়। অন্ধকার থেকে বেরিয়ে আসে মেয়েটি। কালো পোশাক, বাতাসে চুল উড়ছে। ছোট্ট সে রহস্য হাসি, স্মাইল কিলার। লোকটা তাকে দেখে আরো ভয় পায় এবং জোরে চিৎকার করে বলতে থাকে, না না, তুমি না, প্লিজ তুমি এখানে এসো না। মেয়েটি ধীরে ধীরে লোকটার সামনে বসে। তার কণ্ঠ নরম, কিন্তু সে নরমতায় মৃত্যু লুকানো। তুমি জানো সবচেয়ে মজার ব্যাপার কি? তোমরা যখন মেয়েদেরকে কিনে নাও তখন তাদের চোখের দিকে তাকাও না, কারণ তোমরা জানো তাদের চোখে ভয় থাকে, আর ভয় মানুষকে দুর্বল করে দেয়। কিন্তু আজ আজ তোমার চোখে সেই ভয়। আজ তুমি সেই অসহায় মানুষ যাকে বাঁচাতে কেউ আসবে না। লোকটা কাঁদতে থাকে এবং জুড়ে চিৎকার করে বলতে থাকে, তুমি কে? আমাকে ছেড়ে দাও, দয়া করো। নারীটি ধীরে হাসে আর বলে, আমি সেই দুঃস্বপ্ন যাকে তোমরা তৈরি করেছো। 5 সেকেন্ড লোকটা হঠাৎ নিঃশব্দ হয়ে যায়। মৃত লোকটি। আদ্রিয়ান হতবাক হয়ে তাকিয়ে থাকে। সে বন্দুক নামিয়ে ফেলে। প্রথমবার কেউ তার আগে বিচার করেছে। সে ধীরে বলে, কে তুমি? তুমি কি একজন শুধুই খুনি, নাকি তুমি সেই বিচার যাকে আমি এতদিন খুঁজে বেড়াচ্ছি? মেয়েটি আদ্রিয়ানের দিকে তাকায়। তাদের চোখে চোখ। কয়েক সেকেন্ড সময় থেমে যায়। আদ্রিয়ান দাঁড়িয়ে থাকে। তার বুকের ভিতরে অদ্ভুত অনুভূতি। সে জীবনে কখনো কাউকে থামাতে ভয় পায়নি, কিন্তু আজ সে তাকে থামায়নি। আদ্রিয়ান ফিসফিস করে বলে, আমি তোমাকে খুঁজে বের করবই, কারণ তুমি শুধু একজন খুনি নও, তুমি আমার মতোই অন্ধকারের সন্তান। রাত 3টা। শহরের সবচেয়ে নির্জন এলাকা। একটি পুরনো পরিত্যক্ত বিল্ডিং। ভিতরে মেঝেতে পড়ে আছে একজন মানুষ। তার চোখ খোলা, কিন্তু প্রাণ নেই। তার সামনে দাঁড়িয়ে আরোহী। তার মুখে সেই শান্ত অদ্ভুত হাসি, যেন মৃত্যু তার কাছে কোনো আবেগ নয়, শুধু একটি প্রয়োজন। সে ধীরে মৃত্যু লোকটির দিকে তাকিয়ে ফিসফিস করে বলতে থাকে, তুমি যখন সেই মেয়েটির হাত ধরে টেনে নিয়ে যাচ্ছিলে তখন সে তোমার কাছে ভিক্ষা চেয়েছিল বাঁচার জন্য। সে বলেছিল তার মা আছে, তার ছোট ভাই আছে। সে মরতে চায় না, কিন্তু তুমি তার চোখের দিকে তাকাওনি, কারণ তার ভয় তোমাকে আনন্দ দিয়েছে। আর আজ তুমি সেই ভয় অনুভব করলে। আজ তুমি বুঝলে অসহায় হওয়া কাকে বলে। তারপর সে মুখ ঘুরিয়ে চলে যেতে নেয়। তখনই পিছন থেকে একটি কণ্ঠ, গভীর এবং শীতল, কিন্তু অদ্ভুতভাবে শান্ত হয়ে বলে, তুমি সব সময় এইভাবে সবাইকে বিদায় দাও নাকি? আরোহীর শরীরটা থেমে যায়। ধীরে ধীরে সে ঘুরে তাকায়। অন্ধকার থেকে বেরিয়ে আসে আদ্রিয়ান শাহ। তাদের চোখে চোখ। ধীরে ধীরে এগিয়ে আসে, দাঁড়ায় আরোহীর সামনে। চোখে কৌতূহল আর কিচ্ছু যা সে নিজেও বুঝে না। সে বলে, আমি বহু বছর ধরে এই শহরের অন্ধকারে হাঁটছি। আমি দেখেছি মানুষ কিভাবে মানুষের চেহারা পুড়ে দানব হয়। আমি দেখেছি কিভাবে নিরপরাধে কান্না এই শহরের দেয়ালে লেগে থাকে, কিন্তু কেউ তা শোনে না।
আমি সেই কান্নার বিচার করতে বের হয়েছিলাম, কিন্তু আজ আমি দেখলাম কেউ আমার আগেই সেই বিচার করে ফেলেছে। কে তুমি? আরোহী চুপচাপ দাঁড়িয়ে থাকে। সে শুধু তাকিয়ে থাকে লোকটার দিকে। তার চোখে ভয় নেই, লজ্জা নেই, শুধু গভীর ক্লান্তি। আদ্রিয়ান আরও কাছে আসে। এখন তাদের মাঝে মাত্র 1 হাত দূরত্ব। সে ধীরে বলে ওঠে, তোমার চোখে আমি সেই আগুন দেখেছি যা শুধু তাদের মধ্যেই থাকে যারা সব হারিয়েছে। তোমার চোখে আমি সেই শূন্যতা দেখছি যা শুধু তাদের মধ্যেই থাকে যারা বাঁচতে চায় না, কিন্তু মরতেও পারে না। তুমি শুধু একজন খুনি নও, হয়তো তুমি একটা গল্প, একটা যন্ত্রণা, আর একটা অসমাপ্ত বিচার। কথাগুলো শোনার সাথে সাথে আরোহীর ঠোঁটটা সামান্য কেঁপে ওঠে। সে প্রথমবার কথা বলে। তার কণ্ঠ খুব নরম, কিন্তু সেই নরম মৃত্যুর ছোঁয়া। তাহলে তুমি কেন আমাকে থামাচ্ছ না? তুমি তো জানো আমি কি করছি। তুমি তো জানো আমি একজন খুনি। তাহলে কেন বন্দুক তুলছো না? কেন আমাকে পুলিশের হাতে দিচ্ছ না? আদ্রিয়ান কিছুক্ষণ চুপ থাকে, তারপর ধীর সুরে বলে, কারণ আমি তোমার চোখে অপরাধ দেখি না, আমি তোমার চোখে দেখি ন্যায় বিচার। তুমি যাদের মেরেছ তারা কেউ নিরপরাধ নয়, তারা সেই দানব যারা আইনের ফাঁক দিয়ে বেঁচে গেছে। তুমি তাদেরকে শেষ করছো, কিন্তু আমি একটা কথা জানতে চাই, কেন আর কি তোমাকে এমন বানিয়েছে? আরোহীর চোখ ভিজে ওঠে, কিন্তু সে কাঁদে না। সে শুধু বলে, যেদিন একজন মানুষ সব হারায়, যেদিন তার ভালোবাসা তাকে ধোঁকা দেয়, যেদিন তার বিশ্বাস তাকে মেরে ফেলে, সেদিন সে আর মানুষ থাকে না, সেদিন হয়ে যায় অন্ধকার জগতের ছায়া। তারপর অনেকক্ষণ নীরবতা। আদ্রিয়ানের বুকের ভিতরে অদ্ভুত এক ব্যথা অনুভূত হয়। ফিসফিস করে বলে, আমি তোমাকে থামাবো না। আরোহী অবাক হয়ে তাকায় আদ্রিয়ানের দিকে। আমি তোমাকে হাঁটতেও দেবো না। এই কথাটা শুনে প্রথমবার আরোহীর চোখে ভয় দেখা যায়, কারণ এই মানুষটা তাকে ভয় পায় না। সে ধীরে ধীরে পিছিয়ে যায় আর বলে, আমাকে খুঁজবেন না। তা শুনে আদ্রিয়ান হালকা হেসে বলে, আমি তোমাকে খুঁজছি না, আমি শুধু তোমার পথের ছায়া হয়ে থাকবো। যেদিন তুমি পড়ে যাবে সেদিন আমি তোমাকে ধরবো। আরোহী কিছু বলে না। সে ঘুরে অন্ধকারে মিলিয়ে যায়। আদ্রিয়ান দাঁড়িয়ে থাকে। তার বুকের ভিতরে এক নতুন যুদ্ধ শুরু হয়। সে ধীরে ফিসফিস করে বলে, তুমি মৃত্যু নও, তুমি সেই জীবন যাকে মৃত্যু বানিয়ে দেওয়া হয়েছে। নাজিয়া রহমান মধ্যবয়স্ক এক নারী, বয়স প্রায় ৩৮ হবে। বাইরে থেকে তিনি একজন সাধারণ ফার্মেসি হার্বাল কনসালটেন্ট, কিন্তু আসলে তিনি হেকিম আজমির সাহেব পুরনো পরিচিত এবং গোপন কাজগুলোর কিছু অংশ জানেন। তিনি সরাসরি কোনো অপরাধের সাথে জড়িত থাকে না, কিন্তু কে কী করছে সেটা সে খুব ভালো করে জানেন। শহরের এক কোনায় ছোট্ট হার্বাল ক্লিনিক চালায় তিনি। বাইরে থেকে কেউ তাকে তেমন একটা গুরুত্ব দেয় না, কিন্তু আরোহী আহত হলেই তার কাছে আসে রাতে গোপনে। এবারের খুনটা করতে গিয়ে আরোহী বেশ আহত হয়। তখনই বৃষ্টি পড়ছিল, হালকা রাতের অন্ধকার। আরোহী মুখ ঢেকে থেকে ছোট্ট দরজায় নক করলো। ভিতর থেকে নাজিমা বেগম বলে উঠল, ঢোকার আগে মনে রেখো এখানে কোনো মিথ্যা কাজ করে না। আরোহী ঢুকে দাঁড়ায়। নাজিয়া তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে বলে, তুমি আবার এসেছো। আমার যে আর যাওয়ার কোনো জায়গা নেই। নাজিয়া কিছু বলে না। টেবিলে কিছু হার্বাল ওষুধ রাখে। আরোহী নাজিয়া বেগমের দিকে তাকিয়ে বলে, আপনি কোনো প্রশ্ন করবেন না? যে মানুষটা নিজের হাতে রক্তপান করে এত দূর পর্যন্ত আসতে পারে তাকে কোনো প্রশ্ন করা লাগে না। কথাটা শুনে আরোহী চুপ হয়ে যায়। নাজিহা, তুমি তো সিআইডি অফিসারের মা, সাবিহা খানের কাছে থাকো। আপনি কি জানলেন? একটা মানুষ যখন বাঁচতে চায় তখন সে লুকায়, কিন্তু তার নিঃশ্বাস সেটা কিন্তু সে লুকিয়ে রাখতে পারে না। আরোহী অবাক হয়ে তাকিয়ে থাকে তার দিকে, তারপর বলে ওঠে, আমি কেন আছি, কি জন্য আছি, সেটা তো আমি কাউকে জানাতে চাই না। সেটা কেউ জানবেও না। আপনি তো মানুষকে সেবা করে বাঁচিয়ে তোলেন। আমি কাউকে বাঁচাই না, আমি শুধু ভেঙে যাওয়া মানুষদের আবার দাঁড় করিয়ে দেই। রাত 2:45। শহরের অভিজাত এলাকা, উঁচু ভবন, কাচের দেওয়াল, ভিতরে বিলাসিতা, বাইরে নিঃসঙ্গতা।
আরোহী দাঁড়িয়ে আছে রাস্তার ওপারে। আজ তার টার্গেট মাহির খান, একজন বড় ব্যবসায়ী, কিন্তু আসলে নারীর পাচার চক্রান্তে অন্যতম প্রধান ব্যক্তি। আরোহী ধীরে ধীরে নিজের ফোন বের করে একটি পুরনো ছবি দেখে। একটি ছোট্ট মেয়ে, চোখ দুটো ভীতু, আরোহীর ছবিটির দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, আজ আমি এসেছি তোমার জন্য। সে বিল্ডিংয়ের ভিতরে ঢুকে মাহির খান সোফায় বসে মদ খাচ্ছে। হঠাৎ দরজায় নক। সে দরজা খুলে স্থির হয়ে যায়। সামনে দাঁড়িয়ে আছে আরোহী, কালো গাউন, ঠোঁটে রেড লিপস্টিক, গায়ে পারফিউমের ঘ্রাণ। মাহি মুগ্ধ হয়ে বলে, কি সৌভাগ্য! আমি কি স্বপ্ন দেখছি নাকি সত্যি স্বর্গ থেকে কোনো পরী আমার দরজায় এসেছে? আরোহী ধীরে ধীরে ভিতরে ঢুকে, তার কণ্ঠ নরম এবং গভীর। আপনি কি সবসময় অপরিচিত নারীদের এভাবেই স্বাগতম জানান, নাকি শুধু তাদেরকে যাদেরকে আপনি কিনতে পারেন? সব কিছুই কেনা যায় ডার্লি, শুধু দামটা সঠিক হতে হয়। তোমার দামটা কত? আরোহী ধীরে ধীরে তার দিকে এগিয়ে যায়, তার চোখ সরাসরি মাহিরের চোখে। আমার দাম আপনার জীবনের থেকেও বেশি? আরোহী কিছু বুঝে ওঠার আগে হঠাৎ পিছন থেকে কয়েকজন লোক বেরিয়ে আসে, বন্দুক ত্যাগ করা। মাহির হেসে উঠে বলে, আমি জানতাম তুমি আসবে, স্মাইল কিলার। তখনই হঠাৎ আরোহীর শরীর জমে যায়। প্রথমবার সে ফাঁদে পড়েছে। মাহির ধীরে ধীরে তার কাছে আসে, তার মুখে বিকৃত হাসি। তুমি ভেবেছো তুমি শিকারী, কিন্তু আজ তুমি নিজেই শিকার। আর তুমি নিজেকে বাঁচাতে পারবে না ডার্লিং, আর কেউ জানবে না তুমি কে ছিলে। আরোহীর চারপাশে তাকায়, পালানোর পথ নেই। লোকগুলো বন্দুক তুলেছে, তার চোখে প্রথমবার মৃত্যুর ছায়া। সে চোখ বন্ধ করে ফেলে, মনে মনে বলে, এটাই বুঝি শেষ? ঠিক তখনই জোরালো এক শব্দ, ভুম। একজন লোক মাটিতে পড়ে যায়। সবকিছু ঘটে কয়েক সেকেন্ডের মধ্যে। মাহি স্তব্ধ। অন্ধকার থেকে বেরিয়ে আসে আদ্রিয়ান, তার চোখে আগুন। সে ধীরে বলে, আমি সবসময় দেরি করি, কিন্তু আজ আর দেরি করতে পারলাম না। মাহির বন্দুক তুলে আদ্রিয়ান দ্রুত এগিয়ে যায়। আদ্রিয়ান গর্জে উঠে বলে, তুমি জানো না তোমার সবচেয়ে বড় ভুল কি? তুমি ভাবছো তুমি একজন নারীকে ফাঁদে ফেলেছো, কিন্তু তুমি বুঝতে পারোনি তুমি এমন একজনকে ছুঁয়েছো যাকে আমি মরতে দেব না। তাদের মধ্যে লড়াই শুরু হয়, তুমুল লড়াই। শেষে মাহির মাটিতে পড়ে যায়। মৃত্যু খুব নীরবতা। আরোহীর দেওয়ালের পাশে দাঁড়িয়ে, তার শ্বাস কাঁপছে। আদ্রিয়ান তার দিকে এগিয়ে আসে ধীরে ধীরে, তার চোখে তাকায়, তার কণ্ঠ নরম হয়ে যায়। সে বলে, তুমি সবসময় শক্ত হয়ে থাকো, সবসময় মৃত্যু হয়ে দাঁড়াও অন্যের সামনে, কিন্তু আজ আমি তোমার চোখে ভয় দেখেছি, আর সেই ভয় আমাকে মেরে ফেলেছে। ভিতর থেকে আরোহী তার দিকে তাকায়, তারপর ঠোঁট কাঁপে। ধীরে ধীরে আরোহী বলে, তুমি কেন আমাকে বাঁচালে? আমি তো একজন খুনি, আমি তো মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। আদ্রিয়ান ধীরে তার মুখের কাছে এসে বলে, না, তুমি মৃত্যু নও, তুমি সেই জীবন যাকে কেউ বাঁচতে দেয়নি। আর আজ আমি তোমাকে মরতেও দিতে পারতাম না, কারণ আমি জানি না কেন, কিন্তু তোমাকে হারানোর চিন্তাটা আমাকে ভেঙে দিয়েছিল। দুজনের মধ্যে এক নীরবতা, তাদের নিঃশ্বাস একে অপরকে ছুঁয়ে যাচ্ছে। প্রথমবার আরোহীর চোখ ভিজে উঠে। সে ফিসফিস করে বলে, আমাকে দুর্বল করবে না প্লিজ, আমি এক অভিশাপ। আমি কখনো আলোকে ভালোবাসিনি, আমি সব সময় অন্ধকারের প্রেমে পড়েছি। আদ্রিয়ান প্রথমবার আরও কাছে এগিয়ে আসে, আরোহীর হাতটা ধরে। এ প্রথমবার স্মাইল কিলারের হাতটা কেঁপে ওঠে। ঢাকার ভেজা রাস্তায় উপরে দাঁড়িয়ে ছিল ইরা, পুলিশ ইউনিফর্ম পরা, কিন্তু চোখ দুটো নিঃশেষ। সামনের একটা পুরনো বাড়ি। এই বাড়ির ভিতরেই 3 বছর আগে তার ছোট বোন মেহরিনের মরদেহ পাওয়া গেছিল। রেপ করা হয়েছিল নৃশংসভাবে, কিন্তু খুনি ধরা পড়েনি, শাস্তি পায়নি, কারণ তারা ছিল মন্ত্রীপুত্র।
টাকার নিচে চাপা পড়ে গিয়েছিল। সব কিছু কোর্টে প্রমাণ হয়নি, সাক্ষী দেয়নি কেউ। সেই রাতের পর থেকে বদলে যায় ইরার মনোবল। ইরা পুলিশ ঠিকই, কিন্তু ভিতরে ভিতরে আইনের উপর থেকে তার বিশ্বাসটাকে হারিয়ে ফেলে। ইরা এক্ষণে একটা লাশের সামনে দাঁড়িয়ে আছে। সে মনে মনে বলছে, এই প্রথমবার কেউ একটা ঠিক কাজ করেছে। যারা মারা যাচ্ছে তারা সবাই কোনো না কোনো অপরাধ করে আইনের হাত থেকে বেঁচে যাওয়া মানুষ। কেউ রেপিস্ট, কেউ মাদক ব্যবসায়ী, নারী পাচারকারী, ক্ষমতাবান জানোয়ার। তোদের শেষটা এভাবেই হওয়া উচিত। ইরা খুনিকে ধরতে চায়, কারণ সে আইনের লোক। তার কাছে আইন সব। কিন্তু খুনির প্রতিশোধের ধরনে সে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে। কারণ স্মাইল কিলার ঠিক সেই মানুষগুলোকেই মারছে যাদের মৃত্যু ইরা বহুত রাত ভর কেঁদে কেঁদে চেয়ে এসেছে। আমি জানি স্মাইল কিলার যা করছে সেটা আইন কখনোই সমর্থন করে না। আমি একজন আইনের লোক হয়েও মাঝে মাঝে মনে হয় সে যা করছে সেটাই ঠিক। রাতের শহর, আলোক ঝলমল, চারদিকে গ্ল্যামার, ওয়ানের গ্লাস হাতে লোকজন। রাতটা যতটা সুন্দর মনে হচ্ছে, ভিতরটা ততটাই নোংরা। আর সেই নোংরা শহরের অন্ধকারে রাজা ছিল রেদওয়ান খান। দিনে সে একজন বড় ব্যবসায়ী, টিভিতে ইন্টারভিউ দেয়, এতিমখানায় দান করে। রাজনীতিবিদরা তার হাতে হাত মিলিয়ে ছবি তুলে, কিন্তু রাত নামলে ঢাকার অন্ধকার জগতের প্রতিটা রাস্তায় গিয়ে থামতো তার পায়ের নিচে। ড্রাগ, মানব পাচার, খুন, মেয়েদের ব্ল্যাকমেল, সব কিছুর পিছনে একটাই নাম, রেদওয়ান খান। সেদিন রাতেও তার প্রাইভেট ক্লাবের ভিতরে গান বাজছিল, দামি মদের গন্ধ, ভারী হচ্ছিল বাতাস। এক লোক কাঁপতে কাঁপতে এসে বলে, স্যার, আবার একটা লাশ পাওয়া গেছে। রেদওয়ান ধীরে ধীরে ওয়াইনের গ্লাসটা নামিয়ে লোকটার দিকে তাকিয়ে বলে, কোথায় পাওয়া গেছে? গুলশানের চৌরাস্তার মোড়ে। মুখের পাশে আবার সেই হাসির চিহ্ন ছিল স্যার। স্মাইল কিলার, হ্যাঁ? তার চোখ ধীরে ধীরে অন্ধকার হয়ে গেল, কারণ সেই লোকটা মারা গেছে। সে ছিল রেদওয়ানের খুব কাছের মানুষ, এবং সে জানতো মৃত লোকটা কী ধরনের জঘন্য কাজ করত। ঠিক তখনই দরজা ঠেলে ভিতরে ঢুকে রানী। কালো ড্রেস, ঠোঁটে লাল হাসি। রেদওয়ানের দিকে তাকালো সে। শহরটা ভয় পেতে শুরু করেছে যেন। রেদওয়ান সিগারেট জ্বালায় আর বলে, মানুষের জন্য ভয় পাওয়া ভালো, কিন্তু সেই ভয়টা যদি ভুল করে হয় তাহলে এইরকমই অবস্থায় পড়তে হয়। কিন্তু এই ইসমাইল কিলার তো কোনো ভুল করছে না। রেদওয়ান এবার তার দিকে তাকায়। তুমি কি তার প্রতি ইমপ্রেস? ধীরে ধীরে ওয়াইনের ক্লাচ ঘোরানো শুরু করে। তার চোখে অদ্ভুত ঝিলিক। নো ভাইয়া, আমি শুধু ইন্টারেস্ট। কে এইজন? তার সাথে কে আছে? আদ্রিয়ান? আদ্রিয়ানের নামটা শুনে রুমটা যেন কয়েক সেকেন্ডের জন্য ঠান্ডা হয়ে গেল। এই জঘন্য আগুন থেকে দূরে থাকো রানী। রানী হেসে উঠল। রুমে চতুর্দিকে যেন রানীর হাসির শব্দে প্রতিধ্বনি হতে লাগলো। বৃষ্টি ভেজা বারান্দায় দাঁড়িয়ে ছিল আদ্রিয়ান, কালো শার্ট, হাতে সিগারেট। তার সামনে টেবিলে ছড়িয়ে ছিল কয়েকটা ছবি, সবগুলো স্মাইল কিলারের। শিকার ফুটে উঠছে, তুমি মজার খেলোয়াড়। তখনই একজন লোক এসে বলল, বস, মেয়েটা আজও বের হয়েছিল। আদ্রিয়ানের চোখ ধীরে ধীরে সরু হয়। কোথায় গিয়েছিল? একজন নেতার বাড়ির আশেপাশে। কয়েক সেকেন্ড চুপ থেকে আদ্রিয়ান বলল, তার উপরে নজর রাখো, কিন্তু তাকে ভুলেও ছুঁয়ে দেখবে না। লোকটা অবাক হয়ে তাকায় আদ্রিয়ানের দিকে, কারণ আদ্রিয়ান কখনো কোনো মেয়ের প্রতি এত ইন্টারেস্ট দেখায়নি। বিলাসবহুল একটা রুম, আয়নার সামনে দাঁড়িয়ে ছিল আরোহী, সাদা কাপড়ে মোড়া, শান্ত একটা মেয়ে, যেন পৃথিবীর সবচেয়ে নিরীহ মানুষ। কিন্তু আয়নার সামনে রাখা ছিল একটা ছোট্ট হাসি মুখ আঁকা কার্ড। আরোহী ধীরে ধীরে ঠোঁটে লিপস্টিক লাগালো, তারপর খুব আস্তে বলল, আজকের রাত আরেকটা বিচার হবে। রাত তখন প্রায় 12টা। শহরের আলো ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে আসছিল। কিন্তু কিছু মানুষ আছে যাদের আসল জীবন শুরু হয় রাত নামার পর। বিচারপতি মাহবুব বাড়ির সামনে কালো গাড়িটা এসে থামল। লোকটা সমাজে সম্মানিত,
টিভিতে বড় বড় কথা বলে নারীর অধিকার নিয়ে, বক্তৃতা দেয়, কিন্তু তার অন্ধকার মুখটা খুব কম মানুষই জানত। টাকার বিনিময়ে সব বহু অপরাধীকে বাঁচিয়ে দিয়েছে। সব রকমের রেপিস্ট, খুনি, পাচারকারী সবাই তার টেবিলের নিচে টাকা ছুঁড়ে মুক্তি পায়। বাড়ির ভিতরে ঢুকে গায়ের কোটটা খুলছিল মাহবুব, ঠিক তখনই পিছন থেকে ভেসে এলো এক নারীর কণ্ঠ। মানুষের বিচার করতে করতে কখনো নিজের বিচার নিয়ে ভেবেছো বিচারপতি? লোকটা চমকে পিছনে তাকায়। অন্ধকারের মাঝে দাঁড়িয়ে আছে এক মেয়ে, চুলগুলো খোলা, শান্ত চোখ। মাহবুবের গলা কেঁপে ওঠে। এই মেয়ে, কে তুমি? মেয়েটা ধীরে ধীরে সামনে এগিয়ে আসে। তার ঠোঁটে ছিল অদ্ভুত সুন্দর হাসি। আচ্ছা বিচারপতি, একটা পুরনো কেসের কথা মনে আছে? তখনই মাহবুবের মুখের রংটা বদলে যায়, কারণ সে বুঝে গেছে এটা আর কেউ না, এই কয়েকদিনে ছড়িয়ে পড়া সেই নাম, স্মাইল কিলার। আরোহী মাথাটা কাত করে বলে, আপনি অনেক বুদ্ধিমান। লোকটা দ্রুত টেবিলের দিকে দৌড় দিল বন্দুক নেওয়ার জন্য, কিন্তু তার আগে আরোহী খুব শান্তভাবে তার মুখে হাত ছুঁড়ে দিল। মাত্র কয়েক সেকেন্ড, তারপর মাহবুব রাগে চিৎকার করতে শুরু করলো। তুই কি ভেবেছিস এভাবে পালাতে পারবি? আরোহী কোনো কথা না বলে শুধু একটা হাসি দিল আর বলল, আমি না, এবার আপনার নিঃশ্বাস পালাবে। ইয়োর টাইম ইজ ওভার। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, কিন্তু কিছু হলো না। তারপর ধীরে ধীরে লোকটার হাত কাঁপতে শুরু করলো, চোখ উল্টে যেতে লাগলো, শরীরটা ধীরে ধীরে অবশ হয়ে এলো। সে হাঁটু গেড়ে পড়ে গেল মেঝেতে, মুখ দিয়ে কোনো শব্দ হচ্ছিল না। আরোহী নিচে বসে কানের কাছে ফিসফিস করে বলল, সেদিন একটা মেয়ে কাকুতি মিনতি করেছিল, অনেক কেঁদেছিল ন্যায় বিচারের জন্য, কিন্তু আপনি টাকা নিয়ে উল্টো করে দিলেন সব। এখন আপনার সব কিছু শেষ। কয়েক সেকেন্ড পর মাহবুব নিথর হয়ে যায়, মুখে ভয়ঙ্কর আতঙ্ক। তার পাশে পড়ে আছে ছোট্ট হাসি মুখ আঁকা সেই কার্ড। আবার পুরো শহর কেঁপে উঠল। আরেকজন ক্ষমতাবান মানুষের রহস্যময় মৃত্যু। নিউজ চ্যানেলগুলো চিৎকার করছে, সোশ্যাল মিডিয়া আতঙ্ক, আর সবাই একটাই নাম উচ্চারণ করছে, স্মাইল কিলার। ক্রাইম সিনের সামনে দাঁড়িয়ে ছিল শেহজাদ। তার চোখগুলো লাল। 3 দিন ধরে সে ঠিকমতো ঘুমায়নি। সে নিচে পড়ে থাকা কার্ডটার দিকে তাকে দাঁত চেপে বলল, তুমি যেই হও আমি তোমাকে খুঁজে বের করব। পাশে দাঁড়িয়ে থাকা ইরা চুপচাপ শেহজাদের দিকে তাকিয়েছিল। তার মনে কোনো ভয় ছিল না এবং একটা অদ্ভুত শান্তি, কারণ সে জানতো এই মানুষটা কী ধরনের নোংরা কাজ করছিল। ইরা লাশের দিকে তাকিয়ে বলল, তুমি কি ভাবছো এরা ভালো মানুষ? আমার মনে হয় কিছু মানুষ মরার যোগ্য। শেহজাদ তীক্ষ্ণ চোখে তাকালো ইরার দিকে। আইনের বিচার আইন করবে। আইন সবসময় জাগে না অফিসার। সাবিহা খান শেহজাদের মা, তার পাশে বসে খুব শান্তভাবে চা খাচ্ছে। আরোহী টিভিতে খবর দেখাচ্ছে স্মাইল কিলার আবার আঘাত এনেছে। সাবিয়া খান ভয়ার্ত গলায় বলল। আরোহী ধীরে ধীরে কাপটা নামিয়ে রাখে। তার ঠোঁটের কোণে ক্ষীণ হাসি ফুটল। ঠিক তখনই শেহজাদ বাসায় ঢুকলো, ক্লান্ত শরীরে রাগ, কিন্তু তার চোখে হঠাৎ গিয়ে থামলো আরোহীর উপর। মেয়েটাকে সাদা পোশাকে খুব শান্ত মনে হচ্ছিল, মুখে অদ্ভুত রকমের একটা মায়া। মেয়েটাকে দেখে শেহজাদের মাথার ভিতর ঝড়টা অদ্ভুতভাবেই থেমে যায়। ধীরে ধীরে বলল, তুমি এখনো ঘুমাওনি? জেগে আছো এখনো? আপনার অপেক্ষায় ছিলাম। কয়েক সেকেন্ড দুজনের চোখ আটকে রইল। অদ্ভুত নীরবতা। কেউ জানে না এরা দুইজন দুই মেরুর প্রাণী। দর্শক, আরোহী কেন শেহজাদের বাসায়, কিভাবে আসলো, সমস্ত ঘটনা আমরা গল্পের মধ্যে পরবর্তীতে জানতে পারবো। অন্ধকার জগতে কুখ্যাত মানুষ রেদওয়ান খানের সাম্রাজ্যে একটা নিয়ম ছিল, কেউ তাকে বিশ্বাসঘাতকতা করলে সে আর সকালে সূর্য দেখতে পারত না। কিন্তু একটা মানুষ ছিল যাকে রেদওয়ান
খান কখনো পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারেনি। সে হচ্ছে আদ্রিয়ান শাহ। কারণ আদ্রিয়ান কারো লোক না, সে নিজেই অন্ধকার তৈরি করেছে। শহরে কালোবাজারে তার নাম শুনলে মানুষের রাস্তা বদলে ফেলত। কেউ বলতো সে অস্ত্র ব্যবসায়ী, কেউ বলতো সে ভাড়াটে মৃত্যুদণ্ড, কিন্তু আসল সত্যিটা কেউ জানতো না। রেদওয়ান বহুবার নিজের দলে টানতে চেয়েছিল, টাকা, ক্ষমতা, অংশীদারিত্ব সব অফার দিয়েছে, কিন্তু আদ্রিয়ান প্রতিবার একই জবাব দিয়েছে। আমি কারোর পোষা জানোয়ার নই, কারণ নিয়ন্ত্রণ আমি চিনি না, সব কিছু আমি নিজেই নিয়ন্ত্রণ করি। এই একটা কথা রেদওয়ানের অহংকারের রেশে আগুন লাগিয়ে দিয়েছিল। আর রেদওয়ানের বোন রানী, সে প্রথম দিক থেকে আদ্রিয়ানের প্রতি অদ্ভুতভাবে দুর্বল ছিল, কারণ আদ্রিয়ান তাকে ভয় পায় না। এই শহরে সব পুরুষ যেখানে রানীর দিকে তাকিয়ে পাগল হয়ে যায়, সেখানে আদ্রিয়ান তার দিকে ফিরেও তাকায় না। তার সৌন্দর্য, গ্ল্যামার্স দেখেও যেন কিছুই অনুভব করে না। আর এটাই ভিতরে ভিতরে রানীকে পাগল করে দিচ্ছিল। তুমি যতই দূরে দূরে থাকো, কাছে তো তোমাকে আসতেই হবে আদ্রিয়ান। আমার কাছ থেকে পালাতে পারবে না তুমি। রাত তখন প্রায় 1টা। রানীর প্রাইভেট ক্লাবের ভিআইপি ফ্লোর পুরা ফাঁকা, হালকা নীল আলো, ধোয়া ভরা বাতাস, দূরে ধীর সুরে গান বাজছে। সোফায় বসে ফোন দেখছিল আদ্রিয়ান। ঠিক তখনই হাই হিলের শব্দ তুলে সামনে এগিয়ে এসে দাঁড়ায় রানী। কালো সিল্ক ড্রেসে তাকে ভয়ঙ্কর সুন্দর লাগছে। রানী ওয়াইনের গ্লাসটা বাড়িয়ে দিয়ে বলে, এটা তোমার জন্য। আদ্রিয়ান ওদিকে না তাকিয়ে বলে ওঠে, প্রয়োজন নেই। তুমি সবসময় এত রুড থাকো কেন? তুমি সবসময় এত বিরক্তকর কেন? রানী হেসে ওঠে, তারপর ধীরে ধীরে আদ্রিয়ানের পাশে বসে মাতাল সুরে বলতে থাকে, তোমাকে যতই দেখি ততই মনে হয় তুমি মানুষ না। কথাটা শুনে আদ্রিয়ান এবার রানীর দিকে তাকায়। তাহলে কি মনে হয়? রানী ঠোঁট কামড়ে ফিসফিস করে বলে, তুমি একটা জ্বলন্ত আগুন, যে আমাকে প্রতিনিয়ত পুড়িয়ে মারছে। কয়েক সেকেন্ডের নীরবতা, তারপর ধীরে ধীরে আদ্রিয়ান একটা সিগারেট জ্বালায়। সিগারেটের আগুনের দিকে তাকিয়ে বলতে শুরু করে, তাহলে আগুন নিয়ে খেলতে চেও না। রানী মুচকি হেসে আদ্রিয়ানের আরও কিছুটা কাছে এসে আবেগী সুরে বলতে থাকে, যদি পুড়তে চাই? তাহলে ছাই হয়ে যাবে। রানী এবার আরও কিছুটা এগিয়ে আসে, তার চোখে অদ্ভুত রকমের একটা নেশা। তুমি জানো এই শহরের সব পুরুষ আমাকে চাই। আদ্রিয়ান সিগারেটের ধোঁয়া ছেড়ে বলতে থাকে। সমস্যা কি জানো, আমি সব পুরুষের মধ্যে পড়ি না। রানীর হাসিটা একটু থেমে যায়, সে কিছু একটা ভেবে বলে, ও আচ্ছা, তাহলে কি ওই মেয়েটার জন্য? আদ্রিয়ানের চোখ ঠান্ডা হয়ে গেল। প্রশ্নবোধক স্বরে সে জিজ্ঞেস করে, কোন মেয়েটা? যার বাসার সামনে তুমি ঘন্টার পর ঘন্টা গাড়িতে বসে থাকো। একটু নীরবতা, রানী একটা হাসি দেয়। তুমি কি ভেবেছো আমি কিছুই জানি না? আদ্রিয়ান ধীরে ধীরে উঠে দাঁড়ায়, রানীর দিকে তাকিয়ে ধারালো সুরে। তুমি বেশি জানার চেষ্টা করছো। রানী উঠে দাঁড়ায়, দুজনের এখন খুব কাছে। আমি যদি বেশি বেশি জানতে চাই? আদ্রিয়ান নিচু হয়ে তার কানের কাছে ফিসফিস করে বলে, তাহলে একদিন তোমার ভাইয়ের মতো তুমিও ভুলের পথে চলবে। তুমি রেদওয়ানকে এত ঘৃণা করো কেন? আদ্রিয়ান এবার হালকা হাসে, কিন্তু সেই হাসিতে কোনো উষ্ণতা নেই, আছে শুধু অন্ধকার। কারণ কিছু মানুষের বেঁচে থাকাই অপমান। তুমি কি ওকে মারতে চাও? কখনোই না। তাহলে কি করতে চাও? আমি ওর সব কিছুই শেষ করে দিতে চাই, ক্ষমতা, সাম্রাজ্য, অহংকার, তারপর ওকে। রানী কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল আদ্রিয়ানের মুখের দিকে, তারপর হঠাৎ করেই বলে, ঠিক আছে, আমি তোমাকে এই কাজে সাহায্য করতে পারি। আদ্রিয়ানের ভুরু কুচকে গেল, রানীর দিকে কিছুটা তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, নিজের ভাইয়ের সাথে বিট্রে করবে। রানী ঠোঁট বাঁকিয়ে বলে, আমি কারো না, আমি শুধু আমার নিজের। তুমি পুরোটাই ভুল। মানে কি বলতে চাও? তুমি এখনো তোমার অনুভূতির দাসী। রানীর বুকটা কেঁপে উঠল, কারণ এই মানুষটা তাকে প্রতিবার এমনভাবে আঘাত করে যেটা অন্য কেউ করার সাহস পায় না। রানী এবার তার কণ্ঠটা নরম করে আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলে, একদিন তুমি আমার কাছে অবশ্যই ফিরবে। আরিয়ান দরজার দিকে হাঁটতে থাকে, পেছনে না তাকিয়েই বলে, আমি কারো কাছে ফিরি না, মানুষ শুধু আমার থেকে পালায়। বৃষ্টি হচ্ছিল সেদিন। থানার সামনে বারান্দায় সিগারেট খাচ্ছে শেহজাদ। চোখের নিচে ক্লান্তি, 3 রাত ধরে সে ঘুমাননি।
স্মাইল কিলার যেন প্রতিবার তার হাতের নাগাল থেকে বের হয়ে যাচ্ছে। ঠিক তখনই পিছন থেকে ইরার কণ্ঠ ভেসে এলো। এভাবে চললে তুমি আগে মরবে, খুনিকে ধরতে হবে না। শাহজাদ পিছন ফিরে তাকায়। ইরার হাতে দুটো কফির কাপ নিয়ে দাঁড়িয়ে আছে। সে একটা কাপ বাড়িয়ে দেয় শাহজাদের দিকে। এই নাও এটা। তুমি আমার জন্য কফি আনলে? পুরো থানার সবচেয়ে ভয়ঙ্কর মুখটা হচ্ছে তোমার। ভাবলাম একটু মানুষ বানাই। শাহজাদের ঠোঁটের কোণে অল্প হাসি ফুটে উঠল। হাসিটা ছিল খুব ছোট, কিন্তু ইরা সেটা দেখে থেমে গেল, কারণ এই মানুষটা খুব কম হাসে। দুজনে থানার বারান্দায় পাশাপাশি দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, শুধু বৃষ্টির শব্দ। শাহজাদ ইরার দিকে তাকিয়ে বলে, তুমি স্মাইল কিলারকে ভয় পাও না? ইরা ধীরে ধীরে কফিতে চুমু দিচ্ছিল। শাহজাদের দিকে তাকিয়ে বলে ওঠে, মোটেও না, কারণ সব খুনি একরকম হয় না। খুনি মানে খুনি, তার আবার রকম কিসের? তাহলে যারা টাকার জন্য ধর্ষকদের বাঁচায় তারা কি?